দর্শক প্রিয়, এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আজকে পদ্মপাতার ঢেউ ১৩তম পর্ব পড়ব। কারো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। কাব্য দোয়েল চত্বর হয়ে ঢাকা মেডিকেলের দিকে হাঁটতে থাকে। সে বুয়েটের তিতুমীর হলের দিক যাবে। একটু এগিয়েই রিকশায় ওঠে। আইজা ঘড়ির দিকে তাকায়। সময় সন্ধ্যা 7:30। তবে সামনে লাইট নেই। ছেলেটি ভয়ের কথা উচ্চারণ করেছে বলেই সে এখন ভয় পাচ্ছে। ভয় শব্দটি তার মাথায় ছিল না। এলাকাটি শুনশান। প্রচণ্ড শীতও পড়েছে। আসলে সে এখন ভয় পাচ্ছে। ভয় পেলেও সে দমার পাত্রী নয়। এগিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়েই যেতে হবে হলে একবার ভাবে দোয়েল চত্বরে গিয়ে রিকশায় করে তারপর শহীদ মিনার হয়ে হলে যাবে। সে দাঁড়িয়ে আছে। একটি রিকশা দরকার, কিন্তু রিকশা পাচ্ছে না। বেশ সময় ধরে দাঁড়িয়ে আছে। লাভ হলো না। একাই হাঁটতে শুরু করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্যপুষ্টির গেইটে এসেছে। কুটকুটে একটি কালো কুকুর তার সামনে আসতেই ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পেল। সামনে একজন বিশ্ববিদ্যালয়ের পরিচিত কর্মচারীর মুখ দেখতে পেল। লোকটি দোয়েল চত্বরের দিকে চলে যায়। আইজা বাংলা একাডেমির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। পরমাণু শক্তি কমিশনের কাছে যেতেই শু শু শব্দ শুনতে পায় সে। শব্দের মধ্যে থেকে আওয়াজ আসে। আওয়াজটি হলো, মেয়ে তুমি কোথায় যাও? যাকে চাও তাকে পাও। সে ভয়ে চিৎকার দিতে চায়। এমন সময় সামনে দেখতে পায় রিকশায় কাব্য বসে আছে। কাব্য রিকশা থেকে নেমে আসে এবং বলে, আমি এটি জানতাম। উঠুন, রিকশায় উঠুন। শামসুন্নাহার হলের গেটে যায়। রুমে পৌঁছায়। কানে কথাটি বাজতে থাকে, মেয়ে তুমি কোথায় যাও? যাকে চাও তাকে পাও। ক্যান্টিনে খেতে যায়। তার বাবা তাকে মোবাইলে কল করেছে। কথা বলছে বাবার সঙ্গে। হ্যালো বাবা, ভালো আছো? মোবাইল থেকে আওয়াজ হয়, মেয়ে তুমি কোথায় যাও? যাকে চাও তাকে পাও। বাবা, এটা কি বলছো? মোবাইল থেকে আবার আওয়াজ হয়, মেয়ে তুমি কোথায় যাও? যাকে চাও তাকে পাও। হতভম্ব হয়ে মোবাইল রেখে দেয় সে। কান থেকে মোবাইল নামিয়ে কল লিস্ট চেক করে। দেখে বাবা তাকে কল করেনি। সে বাবার মোবাইলে কল দেয়। বাবা মোবাইল কানে নেয়। বলে, মা কেমন আছো? বাবা, ভালো আছি। তুমি কি একটু আগে আমাকে ফোন দিয়েছো? না তো মা, আমি তো ভীষণ ব্যস্ত ছিলাম। আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন। আমি মিটিংয়ে ছিলাম রে মা। অফিসের প্রয়োজনে কাল ঢাকায় যেতে হবে। মানিকগঞ্জেও যাব। আমার সঙ্গে মানিকগঞ্জ যাবে? না বাবা, আমার তো ক্লাস চলছে। পরশুদিন আমার পরীক্ষা। আচ্ছা মা, ঠিক আছে। আমি তোমার সঙ্গে দেখা করে বাড়ি যাব। ঠিক আছে বাবা, ভালো থেকো। ঠিক আছে। তুমি বান্দরবন আসবে মা? আপাতত পারবো না বাবা। ঠিক আছে মা, ভালোভাবে পড়াশোনা করো। আচ্ছা বাবা।
খাবার টেবিলে গিয়ে বসে সে। খাওয়া শেষ করে রুমে যায়। রুমের সামনে মানিকগঞ্জের এক বান্ধবী দাঁড়িয়ে আছে। জগন্নাথে ইংরেজিতে পড়ে সে। মেয়েটি ছাত্রী ভালো, দেবেন্দ্র কলেজ থেকে আইএসসি পাশ করেছে। তার সম্পর্কে বলতে গেলে সে এক দুঃখের কথা, স্কুলে পড়ার সময় তার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ছেলেটি দেখতে সুন্দর ছিল। মানিকগঞ্জে একটি দোকানে চাকরি করত। অষ্টম শ্রেণীতে পড়ার সময় তারা কিভাবে যেন বিয়ে করে। জগন্নাথে ভর্তি হওয়ার পর ছেলেটির সঙ্গে সম্পর্ক বাদ হয়। এইটুকুই জেনেছে সে। ঢাকায় এসে কিভাবে যেন আবার ডাবিতে পড়া এক ছেলেকে বিয়ে করেছে। দুজনে লালবাগ বাসা ভাড়া করে থাকে। কিছুদিন আগে ছেলেটি ওকে ছেড়ে চলে গেছে। এখন আইজার কাছে মাঝে মাঝে সে কাঁদে। সে আইজা ওকে পছন্দ করে না, বারবার আসতে না করে। এসব ঝামেলা ভালো লাগে না তার। মেয়েটিও নাছোড়বান্দা, যেন পৃথিবীতে আইজাই তার অভিভাবক। মেয়েটি বিত্তশালী পরিবারের। ডাবি ছেলেকে নিয়ে বিবাহিত জীবনের সব ব্যয় মেয়েটি বহন করেছে। মেয়েটি ভীষণ বিপদে পড়েছে। সে পরামর্শ চায় কি করবে এখন। সে বলে, বোন আমাকে বাঁচা। তোকে কিভাবে বাঁচাবো? আমি যে ওকে ছাড়া বাঁচবো না। তুই যার জন্য এ কথা বলছিস সে কি তোর জন্য এ কথা বলে? জানি না। তোর আগের ঘরটা ভাঙলি কেন? আমি লেখাপড়া করি এটা ও চাইতো না। আমাকে পড়াশোনা ছেড়ে দিতে বলছিল। বলতো তুমি আমার চেয়ে যোগ্য হয়ে গেছো, আমি আর তোমার সঙ্গে থাকবো না। এর জন্য আমার ধারে কাছে আসতো না। অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাহলে আবার এখনই বিয়ে করলি কেন? একবার বিয়ে করলে তাদের জামাই ছাড়া ভালো লাগে না। তাছাড়া এই ছেলে আমাকে ভালোবেসেছে। সে তোর অতীত জানে? আগেই আমি সব বলেছি। সব জেনে শুনেই আমাকে ভালোবেসেছে, আমাকে বিয়ে করেছে। তোদের বিয়ে কয় বছর? এই 3 বছর হলো। ছেলেটি কি করে? বিসিএস দিচ্ছে। কোন সাবজেক্টের যেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তা জানি, সাবজেক্ট জানতাম না। আমাদের কয় বছর সিনিয়র? আমাদের 7 বছর সিনিয়র। এখন তোকে রেখে গেল কেন? এখন আমাকে দোষ দেয়, বলে আমি নাকি তাকে মিথ্যা বলে বিয়ে করেছি। আমার আগের সব ঘটনা তাকে খুলে বলেছিলাম। সব জেনে শুনে সে আমাকে বিয়ে করেছে। এখন বলে সে কিছুই জানতো না। আমাকে নানান রকম দোষ দিয়ে চলেছে। এর আগে কখনো চলে গেছে? কয়েকবার গেছে, তারপর আবার এসেছে। না, আমি অনুরোধ করে নিয়ে এসেছি। আগে গিয়ে কয়দিন থাকতো? 4-5 দিন। তারপর আমি খোঁজ করে নিয়ে আসতাম। এবার কতদিন হয়ে গেছে? 2 মাস হয়ে গেছে। তুই আনতে যাসনি? 3 বার গিয়েছি, তাকে একবারও পাইনি। কোথায় আছে কেউ জানে না। কোথায় গেছে কেউ বলতে পারে না। আমার সম্পর্কে নানা কথা বলে গেছে। আমার লজ্জায় এখন মরে যেতে ইচ্ছা করছে। আমি আত্মহত্যা করব। আমার এখন আর বাঁচার স্বাদ হয় না। আত্মহত্যা করা যাবে না। তোর জীবন এত সস্তা না। জীবনটাকে আসলে তুই সস্তা করেছিস।
এর জন্য দায়ী তুই নিজে। বলতো, তুই ওকে খুঁজতে যাস কোথায়? ওর বোনের বাসা? বোনের বাসা কোথায়? কমলাপুর রেল স্টেশনের কাছে। বোনের জামাই কি করেন? সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। ও আচ্ছা, সব বুঝতে পারলাম। তুই এখন কি করবি ভাবছিস? আইন কমিশনে গিয়েছিলাম। আসলে ওকে ছাড়া আমার ভালো লাগে না তো, দেহ মন পুড়ে ছাই হয়ে গেল। ওকে আমি ভালোবাসি, সৃষ্টিকর্তার কাছে ওকে ভিক্ষা চাই। জীবনে ওকে ছাড়া আর কিছুই চাই না। এছাড়া আমার মৃত্যু হবে, মৃত্যু ব্যতীত অন্যথায় কোনো নিরাপদ আশ্রয় আমার নেই। আমি আবার সব ওকে দিয়েছি। এই 3 বছরে আমার কাছে থেকেছে। আমার বাবা মায়ের 5 লক্ষ টাকা ওর পিছনে খরচ করেছি। আমার সব হারিয়ে ফেলেছি। ও যে আমার মিলন মালা, পীড়িতের নকশি সুতায় ওকে গেঁথেছি। ওর জন্য পরাণ কান্দে, দুনয়ন জলে ভেসে যাচ্ছে। আমার জীবনের হাসি থেমে গেছে। বান্ধবী, তুই একে এনে দেওয়ার ব্যবস্থা করে দে। চুপ কর, তুই আর কখনো আমার কাছে আসবি না। তুই ওর কাছে এত সস্তা হয়ে গেছিস। হ্যাঁ বান্ধবী, হ্যাঁ, আমি ওর কাছে অনেক সস্তা, অনেক সস্তা। এই সস্তা হওয়াটাই তোর জীবনের সব শেষ করে দিয়েছে। ও তোকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তোর উচিত ছিল ওকেও তুচ্ছ তাচ্ছিল্য করা। তুই ইংরেজিতে পড়িস, তোর তো ভালো ভবিষ্যৎ আছে। তুই কেন ভেঙে পড়ছিস? তুই ওর কাছে রাস্তার ধূলিকণার মতো হয়ে গেছিস, অতি সস্তা জিনিস। তুই একটি বিষয় জানিস, তোর বোকামির জন্যই তুই নিজের ভালোবাসার কাছে নিজে হেরে গেছিস রে। কি বলতেছিস? হ্যাঁ, ঠিকই বলেছি। অতি সস্তা জিনিসের প্রতি মানুষের কোনো কালই বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আগ্রহ থাকলে তো ওটা সস্তাই হয় না। বর্তমানে আগ্রহ থাকে না, ভবিষ্যতেও আগ্রহ থাকবে না। মানুষের এটি চিরকালীন স্বভাব। এটা তুই জানিস না রে। তোর বিষয়ে আমার কিছু করার নেই। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তুই যেন নিজের দামটা বুঝতে পারিস। জগতে কেউ কারোর জন্য সব হতে পারে না। ওকে মন থেকে বাদ দিয়ে দে, তখন দেখবি ও তোকে খুঁজবে। এখন যা বান্ধবী, আমার পড়তে হবে। ঠিক আছে, আসি, ভালো থাকিস। তোকে জ্বালাতন করতে আসি, মাফ করিস। ক্লাস শেষ করে আইজা তুলসী গাছের কাছে দাঁড়িয়ে আছে। তুলসী গাছটি কার্জন হলের গেটের কাছেই। কাব্য তাকে একটি চিঠি দেবে। ডাবি ফিজিক্সে তার বিভাগে এবং তার ইয়ারে পড়ে। কাউকে কথা দিলে সে কথা রাখে। সে মিথ্যা কথাও বলতে শেখেনি, কাউকে ছলচাতুরি করতেও শেখেনি। বেশ সময় ধরে দাঁড়িয়ে আছে। কাব্য আসার কথা, এখন আসছে না। অধৈর্য হয়ে পড়ছে সে। তার ক্লাসের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকায় সে। দেখতে পায় ক্লাসের আর মাত্র 4 মিনিট বাকি। সে ক্লাসের দিকে রওনা দেয়। এমন সময় পিছন থেকে ডাক শুনতে পায়।